বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গতদিন বাস্তব সংখ্যা সমতার স্বীকার্যের প্রয়োগ পর্যন্ত পড়িয়েছি। আজকে এটার আমরা কিছু প্রয়োগ দেখবো আর কি। তোমরা মনোযোগ সহকারে দেখবা, তাহলে এই ধরনের যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। যেমন প্রথমে আমাদের একটা প্রবলেম আছে। আমাদের এখানে দেওয়া আছে এ বি সি, দেখো তিনটা বাস্তব সংখ্যা দেওয়া আছে। এ প্লাস বি সমান এ প্লাস সি দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে বি ইজ ইকুয়াল টু সি। বি ইজ ইকুয়াল টু সি। আমরা হয়তো ভাবতে পারি এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ প্লাস সি দেওয়া আছে, উভয় পক্ষ থেকে আমরা যদি এ ক্যান্সেল করে দিই তাহলে তো আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি কত, বি ইজ ইকুয়াল টু কত, সি। কিন্তু না, এইভাবে প্রমাণ হবে না। আমাদের প্রমাণ করতে হবে আমরা বাস্তব সংখ্যার যে স্বীকার্যগুলো দেখিয়েছি তার সেগুলো ব্যবহার করে আমরা এটা প্রমাণ করব। তো সেটা ব্যবহার করে প্রমাণ করব, তাহলে আমাদের মূল কাজ হবে কি, একে ক্যান্সেল করা। তাই একে ক্যান্সেল করার জন্য আমরা বীজগণিতের যে স্বীকার্যগুলো আছে সেগুলো ব্যবহার করব। আমরা বলতে পারি যেহেতু এ বাস্তব সংখ্যা কাজেই মাইনাস এও কি হবে, বাস্তব সংখ্যা হবে। এ যদি বাস্তব সংখ্যা হয় তাহলে মাইনাস এও বাস্তব সংখ্যা হবে। আমরা বাস্তব সংখ্যার স্বীকার্যের মধ্যে এই শর্ত থেকে রেখেছি। এখন আমরা আমাদের যেটা দেওয়া আছে, আমাদের a plus b is equal to a plus c। তা আমরা এখন উভয় পক্ষে মাইনাস এ যোগ করব। তা এখন যোগ করব কোন দিকে? যোগ করব, আমাকে ক্যান্সেল করতে হবে এ। এ যেদিকে আছে আমরা সেই দিকে লিখব, অর্থাৎ লিখবো আমরা এইভাবে। লেখা নিয়ম বলেছি এ প্লাস এই যে উভয় পক্ষে মাইনাস এ যোগ করলাম, এই শর্তটাকে আমরা কি বলেছিলাম? এই শর্তটা হলো যোগের, এই শর্তটার নাম হলো যোগের অনন্যতা। যোগের অনন্যতা, এরকম শর্ত আমাদের ছিল। একটা যে কন্ডিশনগুলো বলেছে তার মধ্যে এইরকম একটা ছিল, যোগের অনন্যতা, গুণনের অনন্যতা। আমরা এখানে যোগের অনন্যতা ব্যবহার করলাম। এইবার আমরা যেটা ব্যবহার করব সব কিন্তু ওই স্বীকার্যগুলোই ব্যবহার করব। এবার আমরা লিখতে পারি এই যে আমরা লিখলাম, এই শর্তটাকে আমরা কি বলি? এই শর্তটাকে বলা হয় যোগের সংযোগ বিধি। যোগের সংযোগ বিধি আমরা দেখেছি, যোগের সংযোগ বিধি বা সংযোগ বিধি দেখেছি। তাহলে এখানে আমরা যোগের অবশ্যই দেখো যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যখন এই ধরনের প্রবলেম পরীক্ষা থাকবে এ প্লাস বি ইকুয়াল টু এ প্লাস সি যদি হয়, সেখান থেকে আমাদের বি ইকুয়াল টু সি প্রমাণ করতে হবে। তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেখানে কিন্তু এই বিধিগুলো অবশ্যই উল্লেখ করতে হবে। বিধিগুলো যদি উল্লেখ না করে তাহলে পুরো নাম্বার পাওয়া যাবে না। 4 নম্বর থাকলে 2 নম্বর পাওয়া যাবে। অবশ্যই বিধিগুলাই হলো মূল কাজ। শুধু বিধিগুলোর জন্য এই ধরনের প্রবলেম দেওয়া হয়। তাহলে এই বিধিটার নাম হলো যোগের সংযোজন বিধি। হ্যাঁ, তাহলে যোগের সংযোগ বিধি, এটা অবশ্যই উল্লেখ করতে হবে। এটা
মাইনাস এ প্লাস এ, এটা যদি আমরা কি লিখতে পারি, এটা আমরা লিখব 0 প্লাস বি ইকুয়াল 0 প্লাস সি। এই বিধিটার নাম কি? এই বিধিটাকে বলা হলো আমরা মাইনাস অফ এ প্লাস এ, এটাকে আমরা কি বলতে পারি? এটার নাম হলো যোগের বিপরীতক। তো প্রত্যেকটা শর্ত উল্লেখ করতে হবে, যোগের বিপরীতক। এখন আমরা লিখব 0 প্লাস বি ইজ ইকুয়াল টু, আমরা পাবো বি, আর এদিকেও পাবো 0 প্লাস সি ইজ ইকুয়াল টু কত? সি। এটা কোন বিধি ব্যবহার করলাম আমরা? এখানে আমরা ব্যবহার করলাম যোগের অস্তিত্ব। এরকম এইভাবে প্রত্যেকটা বিধি নাম লিখতে হবে, তবে এটা প্রকৃতপক্ষে রেজাল্ট হবে। তাহলে এখন আমরা বলতে পারি, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল বি ইজ ইকুয়াল টু কত? সি। তাহলে কাজে আমরা দেখলাম এ প্লাস বি যে কোনো তিনটা বাস্তব সংখ্যা যদি দেওয়া থাকে, আর এ প্লাস বি ইজ ইকুয়াল টু যদি এ প্লাস সি দেওয়া থাকে, তাহলে আমরা প্রমাণ করতে পারি বি ইজ ইকুয়াল টু কত? সি। তাহলে এই যে আমরা যে বিধিগুলো উল্লেখ করলাম, এইগুলো যদি কেউ না লেখে তাহলে সে পুরো নম্বর পাবে না, 4 নম্বর থাকলে 2 নম্বর পাবে। দ্যাট ইজ এই বিধিগুলোতেই আমাদের মানে শুধু এই ধরনের প্রবলেম দেওয়া হয়, শুধু বিধিগুলো জানে কিনা কোনো স্টুডেন্ট, শুধু সেগুলো যাচাই করার জন্য এই ধরনের প্রবলেম দেওয়া হয়। তবে পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রবলেম থাকে। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা এবার নেক্সট স্লাইডে যাই। ঠিক একই ধরনের প্রবলেম, এটা আগেরটা আমরা যোগের ক্ষেত্রে ব্যবহার করলাম। এই ধরনের প্রবলেম যদি আমরা গুণনের ক্ষেত্রে ব্যবহার করি, এ বি সি, যেখানে 3টি বাস্তব সংখ্যা দেওয়া আছে, আর আরো দেওয়া আছে এ বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে এ সি ইজ ইকুয়াল টু দেওয়া আছে বিসি। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে, আরো একটা শর্ত দেওয়া আছে, হ্যাঁ, আরো একটা শর্ত দেওয়া আছে, সি নট ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে এ ইজ ইকুয়াল টু বি। তাহলে আমরা লক্ষ্য করি এখানে কিন্তু সব যে বিধিগুলো দেওয়া আছে, যেহেতু আমাদের প্রবলেমটা হলো গুণন ভিত্তিক, তাহলে কাজে আমাদের এবার যে আমরা শিক্ষার্থীগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে গুণনের যে বিধিগুলো আছে সেগুলাই আমরা ব্যবহার করব। তাহলে প্রথমে একটা জিনিস লক্ষ্য করি, আমাদের কাজ হলো সি কে ক্যান্সেল করা। তাহলে সি কে ক্যান্সেল করতে গেলে তাহলে আমাদের কি করতে হবে? সি ইনভার্স দ্বারা গুণ দিতে হবে। সি ইনভার্স দ্বারা গুণ দেবো, তাহলে কাজে শর্ত থাকতে হবে ইনভার্স মানে, সি ইনভার্স মানে হলো 1/c। এখন সির মান যদি 0 হয় তাহলে তো আর তার ইনভার্স পাওয়া যাবে না, সেজন্য এখানে শর্ত দেওয়া আছে সি নট ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি যেহেতু সি নট ইকুয়াল টু 0, তাহলে কাজে আমরা বলতে পারবো সুতরাং সি ইনভার্স, হ্যাঁ, তাহলে সি ইনভার্সটাও কি হবে? বাস্তব সংখ্যা হবে। তাহলে সি ইনভার্স আর এটা বিদ্যমান বা এক্সিস্ট, সি ইনভার্স এক্সিস্ট। তাহলে এবার আমরা লিখব এসি ইজ ইকুয়াল টু বিসি। তাহলে এবার আমরা সি ইনভার্স দ্বারা গুণ করব, কোন দিকে গুণ করব? এটা একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো সিটা আছে ডান পাশে, তাহলে যে পাশে থাকবে আমাদের সেই পাশে গুণ করতে হবে। যদি আমরা ডান পাশে গুণ করি তাহলে দুই দিকেই ডান দিকে গুণ করব, এখানেও ডান দিকে গুণ করব, এই পাশেও ডান দিকে গুণ করব। একদিকে ডান দিকে গুণ করলাম, আরেকদিকে বাম দিকে গুণ করলাম, তাহলে কিন্তু বিধি হবে না। বিধিটা হলো
যেদিকে গুণ করব একই দিকে করব, বাম পাশে করলে দুইজনের বাম পাশে, ডান পাশে করলে দুইজনের ডান পাশে। তবে লক্ষণীয় ব্যাপার, আমরা এখানে যেহেতু সি কে ক্যান্সেল করতে চাচ্ছি, তাহলে আমাদের উদ্দেশ্য হলো সি ইনভার্সটা দ্বারা গুণ করব ডান পাশে। আর যদি আমি বাম পাশে করি তাহলেও হবে, কিন্তু তখন আমাদেরকে স্টেপ বেশি লিখতে হবে। তাহলে আমি লিখলাম সি ইনভার্স দ্বারা গুণ করি, তাহলে এটা যে গুণ করলাম এটাকে বলা হয় আগের মতো নেই, এটাকে বলা হয় গুণের অনন্যতা। গুণের অনন্যতা। এটা হলো গুণের অনন্যতা। তাহলে আমরা এবার আগের অঙ্কটা একদম সেম ক্যাটাগরির অঙ্ক। এবার আমরা কি করলাম, এবার আমরা ব্যবহার করলাম সেটা হচ্ছে গুণের সংযোগ বিধি। গুণের সংযোগ বিধি, গুণের সংযোগ বিধি। আগেরটার ক্ষেত্রে যোগের সংযোগ বিধি ব্যবহার করেছিলাম, এবার হলো গুণের বিধিগুলো অবশ্যই উল্লেখ করতে হবে। গুণের সংযোগ বিধি। এবার সি ইনভার্স ইকুয়াল 1, ডান দিকে তাই সি ইনভার্স ইকুয়াল 1। তাহলে সি ইনভার্স ইজ ইকুয়াল টু 1, এটা কোন বিধি? এটা হচ্ছে আমাদের গুণের বিপরীতক। তাহলে এইভাবে বন্ধুরা, এইভাবে বিধিগুলো অবশ্যই উল্লেখ করতে হবে। বিধি উল্লেখ না করলে নাম্বার অর্ধেক হয়ে যাবে। তাহলে এবার আমরা যেটা পাবো সেটা a ইন্টু 1 ইজ ইকুয়াল টু কত হবে? a, আর b ইন্টু 1 ইজ ইকুয়াল টু b। এটাও বিধি উল্লেখ করলাম। এটা কোন বিধি? গুণের অভেদক। গুণের অভেদক। তাহলে দেখো, আমাদের যদি এভাবে দেওয়া থাকে এবিসি তিনটা বাস্তব সংখ্যা দেওয়া থাকে, আর যদি বলা থাকে সি নট ইকুয়াল টু 0, তাহলে আমরা এখান থেকে প্রমাণ করলাম কত? a ইজ ইকুয়াল টু b। তো লক্ষণীয় ব্যাপারটা হলো, আমরা যেহেতু সি ক্যান্সেল করব, এখন যদি কেউ এইভাবে ভাবে a c ইজ ইকুয়াল টু bc, আমি ওই দিক থেকে সিটা বাদ দিয়ে দিলাম, কাজে আমার তো প্রমাণ হয়ে গেল এক লাইনে। কিন্তু সেইভাবে করলে কোনো নাম্বার পাওয়া যাবে না। তাহলে আমাদের করতে হবে যে স্বীকার্যগুলো আছে, বীজগণিতের যে স্বীকার্যগুলো আছে সেগুলো ব্যবহার করে আমাদের প্রমাণ করতে হবে। এই জন্য এখানে একটা শর্ত দেওয়া আছে, সি নট ইকুয়াল টু 0। যেহেতু আমরা সি ইনভার্স দ্বারা গুণ করব, তাহলে কাজেই সি যদি 0 হয় তাহলে তো ইনভার্স থাকবে না। এই কারণে কি করা হলো, সি নট ইকুয়াল টু 0 হলে তাহলে তার সি ইনভার্সটা বিদ্যমান, অর্থাৎ সি ইনভার্স আছে। তখন আমরা উভয় পক্ষে সি ইনভার্স দ্বারা গুণ করলাম, যেটা নাম দিয়েছি আমরা কি? গুণের অনন্যতা বিধি। একইভাবে এটাকে আমরা আবার গুণের সংযোগ বিধি প্রয়োগ করলাম। তারপরে এটা থেকে আমরা যেটা ব্যবহার করলাম সেটা হলো গুণের বিপরীতক। তারপরে যেটা আসলো সেটা হচ্ছে গুণের অভেদক। এই বিধিগুলো যদি আমাদের খেয়াল থাকে, এই ক্যাটাগরির যে ধরনের অঙ্ক থাকুক না কেন সহজেই করা যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমাদের নেক্সট, এখানে একটা মজার জিনিস, আমাদের এটা সবাই বলে, এ যে কোনো বাস্তব সংখ্যা হলে এখন আমাদেরকে বলা হলো a ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0। আমরা সবাই জানি, যারা ম্যাথমেটিক্স জানুক বা না জানুক, সবাই জানি কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে কত হয়? 0। এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু প্রমাণ কিন্তু
সবাই জানি না, কাজে আমরা এটার প্রমাণ দেব। তবে এই প্রমাণও কিন্তু আমাদের যে বিধিগুলো আমরা শিখলাম, শিকার্য যে বিধিগুলো আছে সেগুলো ব্যবহার করে এগুলো হবে। তাহলে আমরা এটার একটু প্রমাণ দিই। প্রথমে আমরা a ইন্টু জিরো ইজিক্যাল টু জিরো প্রমাণ করবো। তো এটাকে আমি লিখলাম a ইন্টু জিরো প্লাস জিরো। এটা কোন বিধি প্রয়োগ করলাম? আমাদের এইরকম একটা বিধি আছে, a প্লাস জিরো ইজিক্যাল টু কত আছে? a আছে। এখন এর মান যদি জিরো হয়, এর মান যদি জিরো হয়, যেহেতু এই বাস্তব সংখ্যা, তাহলে এর মান জিরো হতেই পারে। তাহলে জিরো প্লাস জিরো ইকুয়াল কত? জিরো। তাহলে আমরা কিন্তু সেই কাজটাই করলাম। জিরো ইজিক্যাল টু জিরোর জায়গায় কত লিখলাম? জিরো প্লাস জিরো লিখলাম। এইবার আমরা যে কাজ করব সেটা খুব সহজ কাজ। এটা এই বিধিটা অবশ্যই উল্লেখ করতে হবে। কোন বিধি উল্লেখ করলাম আমরা এখানে? এখানে হলো এটা, এই বিধিটার নাম হলো বন্টন বিধি। বন্টন বিধি, বন্টন বিধি। তাহলে এইবার আমরা যে কাজ করব সেটা জিরো আনতে হবে। তাহলে আমরা যদি এই কাজটা করি, হ্যাঁ, এখানে যে কাজটা আমরা করলাম, উভয় পক্ষে মাইনাস এ ইন্টু জিরো যোগ করলাম। তো এই বিধিটার নামে আছে, এই বিধির নাম হলো যোগের অনন্যতা। যোগের অনন্যতা বিধি প্রয়োগ করলাম আমরা। আমরা এবার প্রয়োগ করতে পারি এটার পরিবর্তে আমরা লিখতে পারি জিরো ইজিক্যাল টু, ডান দিকে আমরা লিখতে পারি এখানে আমরা দুটো কাজ করেছি। তাহলে এখানে এই সংখ্যার সামনে মাইনাস, এটা হলো প্লাস। আমরা এরকম দেখেছি মাইনাস এ প্লাস এ ইকুয়াল জিরো। এটা কি হয়? এটা হচ্ছে আমাদের যোগের বিপরীতক। তাহলে এই অংশে বাম দিকে ব্যবহার করলাম যোগের বিপরীতক, আর ডান দিকে ব্যবহার করলাম আমরা যোগের সংযোগ বিধি। তাহলে দুটো কথাই আমরা লিখব। একটা হলো যোগের বিপরীতক, এবং সংযোগ বিধি। তাহলে আমরা বাম দিকে ব্যবহার করলাম যোগের বিপরীতক এবং ডান দিকে ব্যবহার করলাম যোগের সংযোগ বিধি। এই দুটো ব্যবহার করলাম। তাহলে বন্ধুরা, এবার আমরা লক্ষ্য করি বাম দিকে আমাদের জিরো আর ডান দিকে আছে। ডান দিকে খেয়াল করো, এটাকেও আমরা সেই যোগের বিপরীতক ব্যবহার করব। যোগের বিপরীতক ব্যবহার করলে এটা হবে জিরো আর প্লাস, আর এটা আছে আমাদের কত? a ইন্টু জিরো। তাহলে এখানে আমরা ব্যবহার করলাম যোগের বিপরীতক ব্যবহার করলাম। অবশ্যই সেটা উল্লেখ করতে হবে, এখানে লিখতে হবে যোগের বিপরীতক। প্রত্যেকটাই লিখতে হবে যোগের বিপরীতক। এবার আমরা ব্যবহার করব জিরো প্লাস এ বা কোন একটা সংখ্যা, তাহলে কি হয়? ওই সংখ্যাটা হয়। এটা হলো কোন বিধি? এটা হলো যোগের অভেদক। এটা হলো যোগের
যোগের অভেদক। তাহলে বন্ধুরা দেখো আমাদের রেজাল্ট চলে আসছে a * 0 কত 0। তাহলে এখান থেকে আমরা লক্ষ্য করি a যে কোনো বাস্তব সংখ্যা হলে a * 0 0 হয়। তবে হ্যাঁ, এটা প্রমাণ করার ক্ষেত্রে অবশ্যই আমরা যে বিধিগুলো উল্লেখ করলাম এই বিধিগুলো অবশ্যই উল্লেখ করতে হবে। এই বিধি ছাড়া কিন্তু এমনি এমনি প্রমাণ হবে না। হ্যাঁ, এরকম প্রমাণ অনেক আছে, আমরা এগুলো তোমরা দেখে নিবা। এখানে একটা আছে a অফ মাইনাস a, এটা আমি প্রমাণ এখন আর দিব না। এরকম অনেক গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে আমাদের। a অফ মাইনাস b ইজিক্যাল টু মাইনাস ab হয়। অর্থাৎ আমরা অনেক সময় দেখি মাইনাসটা ভেতরে আছে, সেই মাইনাসটা কোথায় চলে আসলো, বাইরে চলে আসলো। এটারও আমরা প্রমাণ দিতে পারি, কিন্তু এটা এত সময় হবে না। আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেগুলো আগে দেখি। হ্যাঁ, এবার আমরা একটু স্লাইডের দিকে লক্ষ্য করি। আমরা এখানে দুটা হাতির চিত্র দেখতে পাচ্ছি, একটা বড় একটা ছোট। এখান থেকে অবশ্যই তোমরা অনুমান করতে পেরেছো আমরা কি বলতে চাচ্ছি। হ্যাঁ, এরপরে আরো একটা ছবি, দুটো মানুষের ছবি, একটা বড় একটা ছোট। তারপর এখানে আমরা আমাদের সুপরিচিত তিনজন প্লেয়ারের নাম দেখতে পাচ্ছি, মুশফিক, তামিম, তাসকিন। এখানে আমাদের যে শর্তটা আছে মুশফিক লেস দেন, একটা চিহ্ন দেখো এখানে খেয়াল করো, মুশফিক লেস দেন তামিম লেস দেন তাসকিন। তারপরে এখান থেকে আমরা আমাদের যে অসমতা কথাটা ছিল, বাস্তব সংখ্যা ও অসমতা, সেই অসমতার দিকে আমরা যাচ্ছি। হ্যাঁ, তাহলে এবার আমরা এখানে যেটা আমরা দেখলাম সেখান থেকে তাহলে আমরা অবশ্যই বলতে পারি মুশফিক লেস দেন তামিম এবং তামিম লেস দেন তাসকিন। তাহলে এখান থেকে আমরা অবশ্যই বলতে পারি মুশফিক লেস দেন তামিম। দ্যাট ইজ, আমরা যদি যে কোনো বাস্তব সংখ্যা নেই, এরকম যদি দেওয়া থাকে a লেস দেন b, b লেস দেন c, তাহলে আমরা লিখতে পারবো, তাহলে আমরা অবশ্যই লিখতে পারবো a লেস দেন c। a লেস দেন b, b লেস দেন c হলে আমরা বলতে পারবো a লেস দেন c। সেটাই আমরা তিনজন প্লেয়ারের মাধ্যমে দেখালাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখানে তোমার স্লাইডের দিকে খেয়াল করো, এখানে খুব সহজ ব্যাপার। a লেস দেন, আমি সবগুলো বলবো না, যেটা গুরুত্বপূর্ণ, a লেস দেন b হলে তাহলে এখন উভয় পক্ষে যদি আমরা একই ধরনের সংখ্যা যোগ করি বা বিয়োগ করি, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, যোগ করি বা বিয়োগ করি, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। এর সাথে যদি আমরা একটা বাস্তব সংখ্যা c যোগ করি, তাহলে হয় কত, a প্লাস c লেস দেন b প্লাস c। তাহলে এখন এখানে c এর মানটা কি, c টা বাস্তব সংখ্যা, c এর মানটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, নেগেটিভ পজিটিভ যাই হোক একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তবে এটা যদি আমরা যোগ না ব্যবহার করি, গুণন ব্যবহার করি, তাহলে কি দাঁড়াবে? হ্যাঁ, তাহলে আমরা এখানে একটা c বাস্তব সংখ্যা দেওয়া আছে, আর a লেস দেন b যদি হয়, তাহলে আমি লিখলাম ac লেস দেন bc। তবে কথা আছে এখানে c এর কথাটা অবশ্যই উল্লেখ করতে হবে, c টা অবশ্যই কি হতে হবে, পজিটিভ হতে হবে। হ্যাঁ, c যদি পজিটিভ হয় তাহলে ac লেস দেন bc হবে, কিন্তু c যদি নেগেটিভ হয় তাহলে আমরা অবশ্যই দেখব ac উল্টা যাবে, ac গ্রেটার দেন bc, ac গ্রেটার দেন bc যদি c নেগেটিভ হয়। অর্থাৎ সহজ কথা, আমরা যে কোনো একটা সংখ্যা যদি লিখি, আমরা যদি বলি 3 লেস দেন 4 আছে, 3 লেস দেন 4, এটাকে আমরা কোনো নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ করতে চাই, অর্থাৎ -2 দ্বারা গুণ করলাম। এটাকে যদি -2 দ্বারা গুণ করি তাহলে কত হয়, -6।
আর এটা হবে কত -8। এখন -6 এবং -8 এর মধ্যে কে বড়? অবশ্যই 6 বড়, অবশ্যই -6 বড়, -8 এর চেয়ে -6 বড়। তাহলে কাজেই যখন আমরা কোনো নেগেটিভ সংখ্যা দ্বারা গুণন করব তখন চিহ্ন পরিবর্তন হবে। এবার নেক্সট স্লাইডের দিকে একটু খেয়াল করো, খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। হ্যাঁ, এবার আমাদের যে টপিকটা সেটা হলো ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা। ঊর্ধ্বসীমা, ঊর্ধ্বসীমা এর ঊর্ধ্বসীমা বা বলা হয় আপার বাউন্ড। হ্যাঁ, ঊর্ধ্বসীমা আর একটা আছে নিম্নসীমা। আর ঊর্ধ্বসীমা বলতে আমরা কিন্তু হয়তো মনে করতে পারি উপরে এবং নিচে, এটা কিন্তু তা না। এটা যদি আমরা সংখ্যা রেখায় দেখি, সংখ্যা রেখার ডান দিকে যে বাউন্ডারি থাকবে, এটা একটা সংখ্যা রেখা। ডান দিকে যদি কোথাও আটকে দেওয়া যায় বা বাউন্ডারি দেওয়া যায় সেটা হবে আপার বাউন্ড বা ঊর্ধ্বসীমা। আর এটা যদি বাম দিকে কোথাও আটকে দেওয়া হয় তাহলে সেটাকে বলা হবে নিম্নসীমা বা লোয়ার বাউন্ড। তাহলে আমরা এখন এখানে এর একটা আনুষ্ঠানিকভাবে একটা কথা বলি, আমরা একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটা একটু ক্লিয়ার হবে। তো এই জিনিসটা খুব যে সহজ তা কিন্তু না। হ্যাঁ, এটা বোঝার জন্য একটু চিন্তা ভাবনা করতে হবে। আমরা মনে করো বাংলাদেশে একটা ফুটবল টিম গঠন করতে যাচ্ছি, যেখানে আমরা এইরকম শর্ত দিলাম যে যাদের বয়স 15 থেকে 20 বছর, তারা ওই দলের সদস্য হবে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে যাদের বয়স 15 তারা ওই দলের অন্তর্ভুক্ত হবে, যার বয়স 20 সে ওই দলের অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ, আর মাঝে যারা আছে তারা তো অন্তর্ভুক্ত অবশ্যই হবে। তাহলে আমি যদি এটাকে একটা সেট আকারে লিখি, অর্থাৎ এইভাবে যদি দেই, এই ডায়াগ্রামে দেখাই, এটা হলো আমাদের 15 থেকে 20 পর্যন্ত এই এতগুলো প্লেয়ার আছে। মাঝের গুলো তো থাকবে 16, 17, 18, 19, 20। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম, যদি আমি এইভাবে কথাটা বলি, 15 থেকে 20 বছরের যাদের বয়স তারা ওই দলের সদস্য, দ্যাট ইজ দল মানে সেট, ওই সেটের সদস্য। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি ওই সেটের মধ্যে 20ও আছে, 15ও আছে, 20ও আছে, 15ও আছে। তাহলে এই 20টা হবে, যেহেতু এই বাউন্ডারি এই সেটের মধ্যে 20টা হলো বড় সংখ্যা, ডান দিকের সংখ্যা, তাহলে এটাকে আমরা বলবো, এই সংখ্যাটাকে বলবো আপার বাউন্ড বা ঊর্ধ্বসীমা। তাহলে ডান দিকে যদি কোথাও বাউন্ডারি থাকে, অর্থাৎ যতদূর পর্যন্ত আমরা যাব সেটাই হলো ওই সেটের ঊর্ধ্বসীমা বা আপার বাউন্ড। আর বাম দিকে যতদূর যাব, বাম দিকে যেমন এখানে আমরা 15 পর্যন্ত গিয়েছি, 15টা হলো আমাদের এই সেটের হবে কি নিম্নসীমা বা লোয়ার বাউন্ড। দেখো আমি সেটা পরে আসছে, আমি আগে আপার বাউন্ডের কথা বলি। তাহলে আপার বাউন্ড হলো আমরা যে সেটটা নিব সেই সেটের ডান দিকে যে সংখ্যাটা থাকবে সেটা হবে ঊর্ধ্বসীমা বা আপার বাউন্ড। তাহলে আমাদের এখানে প্রশ্ন, তাহলে 20টা এই সেটের অন্তর্ভুক্ত, 20 এই সেটের অন্তর্ভুক্ত আছে। তাহলে এই 20টা হলো আমাদের আপার বাউন্ড। তাহলে এইবার আমি কন্ডিশনটা একটু অন্যভাবে বলি। এইবার আমি বললাম আমি একটা টিম গঠন করব যাদের বয়স 15-র বেশি এবং 20-র কম, 15-এর বেশি এবং 20-র কম, তারা ওই দলের সদস্য হবে। তাহলে এখান থেকে আমরা যদি বলি 15 কি এই দলের সদস্য, আমরা কিন্তু বলেছি 15 থেকে যারা বড়, তাহলে 15 কিন্তু এই দলের সদস্য না। আবার বলেছি 20 থেকে কম, অর্থাৎ 20 থেকে ছোট যারা, তারা ওই সেটের সদস্য বা ওই দলের অন্তর্ভুক্ত। তাহলে স্বাভাবিকভাবে 20টা কিন্তু ওই দলের সদস্য না। কিন্তু আমরা যদি এখন বলি, আমি যদি বলি মাঝের যে সদস্যগুলো আছে, আমি মনে করলাম এক্স হলো ওই দলের সদস্য, সাধারণ নাম আর কি। অর্থাৎ এই এক্স মানে হবে কি, এক্স মানে হবে 50-র উপরে আছে 16,
17, 18, 19। তো এখন যদি আমি বলি এই এক্স কি, এক্স এর মান কি 20 হবে? এক্স এর মান কি 20 হবে? হ্যাঁ, এক্স এর মান 20 হবে না। আমরা বলেছি কি এক্স 20 থেকে যারা ছোট, 20 থেকে যারা ছোট তারাই ওই দলের সদস্য। তাহলে কাজে আমরা বলতে পারি এক্স যেহেতু ওই দলের সদস্য, কিন্তু 20 থেকে যেহেতু ছোট, তাহলে কাজে 20 ওই দলের সদস্য না। তাহলে আমি বলতে পারি এক্স লেস দেন কত? 20। এক্স লেস দেন 20। তাহলে এখন আমি আগেরটা কিন্তু পেয়েছিলাম, আগে যখন আমি বলছিলাম 20 ওই দলের সদস্য, 15 ওই দলের সদস্য, তখন কিন্তু আমি বলেছিলাম x ইকুয়াল 20। x ইকুয়াল কত? 20। তার মানে তখন x 20 কিন্তু ওই সেটের অন্তর্ভুক্ত ছিল। আর এবার আমি বলছি 20 বাউন্ডারি ঠিকই, কিন্তু 20 ওই দলের সদস্য না। তাহলে এখান থেকে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, যাকে আমরা আপার বাউন্ড বা ঊর্ধ্বসীমা বলবো, সেটা সেটের সদস্য হতে পারে, আবার সেটের সদস্য নাও হইতে পারে। যেমন আমি বললাম 20 পর্যন্ত, তাহলে সেটের সদস্য। এখন আমি যখন বললাম 20 থেকে ছোট, তখন কিন্তু 20টা বাউন্ডারি হচ্ছে বটে, কিন্তু 20 ওই দলের সদস্য না। তাহলে আমরা এইভাবে বলতে পারি বাস্তব সংখ্যার ঊর্ধ্বসীমা বলতে আমরা কি বুঝি। তাহলে এইভাবে যদি আমরা বলি কোনো বাস্তব সংখ্যা আর এর উপসেট এস, এস হলো বাস্তব সংখ্যা আর এর উপসেট, এস হলো বাস্তব সংখ্যা আর এর উপসেট। তো এখন এস এর জন্য যদি এমন কোনো বাস্তব সংখ্যা ইউ পাওয়া যায়, এমন কোনো বাস্তব সংখ্যা আমরা একটা পেলাম ইউ একটা বাস্তব সংখ্যা, যে বাস্তব সংখ্যা ইউ এস এর প্রত্যেকটা উপাদানের সমান হবে, অথবা এস এর উপাদানের চেয়ে কি হবে? বৃহত্তর হবে বা বড় হবে। এস এর উপাদানের সমান হবে অথবা এস এর উপাদানের চেয়ে বড় হবে। তাহলে তখন আমরা ইউকে বলবো ওই সেটের আপার বাউন্ড, আর এস কে বলবো ওই সেটের বাউন্ডেড অ্যাবভ বা ঊর্ধ্বসীমিত সেট। হ্যাঁ, অর্থাৎ আবার আমি বলছি, হ্যাঁ এটা একটু তুলনামূলকভাবে একটু কঠিন আছে। তাহলে আবার বলছি, কোনো বাস্তব সংখ্যার উপসেট এস এর জন্য যদি এমন একটা বাস্তব সংখ্যা ইউ পাওয়া যায়, কোনো বাস্তব সংখ্যার উপসেট এস এর জন্য যদি এমন কোনো বাস্তব সংখ্যা ইউ পাওয়া যায় যা এস এর প্রত্যেকটা উপাদানের সমান হবে, অথবা এস এর উপাদানের থেকে চেয়ে কি হবে? বড় হবে। এস এর উপাদানের সমান হবে অথবা এস এর উপাদানের চেয়ে বড় হবে। তখন আমরা ইউকে বলবো ঊর্ধ্বসীমা বা আপার বাউন্ড। অর্থাৎ এইভাবে যদি বলি, এই যে আমি বলছিলাম যে কোনো উপাদানকে আমরা গতদিন লিখেছি গত ক্লাসে ফর অল, হ্যাঁ, যে কোনো উপাদানকে বা যে কোনোর জন্য যে চিহ্নটা সেটা উল্টা এ দ্বারা লিখবো। ফর অল এক্স বিলংস টু এস, হ্যাঁ, ফর অল এক্স বিলংস টু এস, অর্থাৎ এস তো একটা সেট, এই সেটের একাধিক উপাদান আছে। তো একাধিক উপাদানকে আমরা তার সাধারণ নাম দিলাম কি? এক্স। এই জন্য আমরা এখানে লিখলাম ফর অল এক্স বিলংস টু এস। এই যদি এই শর্ত মানে, যে কথাটা আমরা বললাম, এক্স লেস দেন ইকুয়াল টু ইউ, এক্স লেস দেন ইকুয়াল টু ইউ। আমরা বলেছি এস এর যে কোনো উপাদান কি হবে? এস এর যে কোনো উপাদানের চেয়ে ইউ বড় হবে, অথবা এস এর উপাদানের কি হবে? সমান হবে। হ্যাঁ, যেমন আমরা একটা এক্সাম্পল যদি দেই, দিলেই আরো ধারণাটা ক্লিয়ার হবে। আমরা এখানে একটা এক্সাম্পল দিলাম, এস ইজ ইকুয়াল টু, আমি লিখলাম 1 2 3 4। এস ইজ ইকুয়াল টু 1 2 3 4। তাহলে এই সেটের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা? সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 4। তাহলে 4 কে বলা হবে ওই সেটের ঊর্ধ্বসীমা বা আপার বাউন্ড। অর্থাৎ আমি যদি এইভাবে লিখি, এই সংখ্যাগুলোকে 1, এখানে লিখলাম 2, এখানে লিখলাম 3, এখানে লিখলাম 4। এখন আমরা কি বলতে পারি? এই 4 এই সেটের অন্তর্ভুক্ত। তো কতদিন আমরা ব্যবধি দেখেছি, ব্যবধি, খোলা ব্যবধি, বদ্ধ ব্যবধি দেখেছি। বদ্ধ ব্যবধি মানে যেখানে প্রান্ত বিন্দুটা সেটের অন্তর্ভুক্ত হয়। সেটের অন্তর্ভুক্ত হলে
তখন আমরা তাকে বদ্ধ ব্যবধি বলি। তাহলে এখানে 4 যেহেতু সেটের অন্তর্ভুক্ত, তাহলে আমি এটাকে কি ব্র্যাকেট দ্বারা আমরা প্রকাশ করেছিলাম, থার্ড ব্র্যাকেট দ্বারা। তাহলে এটা বলতে পারি, তাহলে এই যে ডান দিকে তার বাউন্ডারি একটা আছে বা একে আমরা আটকে দিয়েছি একটা বিন্দুতে, সেই বিন্দুটা হচ্ছে কত, 4। তাহলে যে বিন্দুতে আমরা একে থেমে দেব বা যে বিন্দুটা বাউন্ডারি হবে সেটাকে বলা হবে, সেই কাজটা যদি ডান দিকে হয় তাহলে এটাকে বলা হবে ঊর্ধ্বসীমা। যদি এটা ডান দিকে হয় তাহলে তাকে বলা হবে ঊর্ধ্বসীমা। তাহলে এখানে আমরা কোন বিন্দু পর্যন্ত চলে গেছি, কোন পর্যন্ত গিয়েছি, 4 পর্যন্ত গিয়েছি। তাহলে 4টা হচ্ছে আমাদের এই সেটের ঊর্ধ্বসীমা বা আপার বাউন্ড, ঊর্ধ্বসীমা বা আপার বাউন্ড। এবার আমি আর একটা উদাহরণ দেব, সেটা হলো আমরা যদি সেটটাকে এইভাবে লিখি, S is equal to set X belongs to R, Zeno বা such that X less than 2 দিলাম, X less than 2। এটা সবচেয়ে ভালো ওয়ে হলো এটার একটা এই সংখ্যা রেখা টানা। তাহলে এর যদি আমরা সংখ্যা রেখা টানি তাহলে আমরা সহজে বুঝতে পারবো এর বাউন্ডারি কত, মানে আপার বাউন্ড কত, লোয়ার বাউন্ড কত, বা ঊর্ধ্বসীমা কত, নিম্ন সীমা কত, আমরা সহজে বুঝতে পারবো। তাহলে এটার আমরা একটা চিত্র অঙ্কন করতে চাই বা একটা সংখ্যা রেখা অঙ্কন করতে চাই, তাহলে আমরা বুঝতে পারবো ব্যাপারটা কি, আপার বাউন্ড কত বা আদৌ নাই আছে কি নাই সেটা আমরা সহজে বুঝতে পারবো। তাহলে এখানে আমরা আগে সেটটা করি, সেটটাকে আমরা এইভাবে করবো, এস একটা সেট যার উপাদানগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। কোন বাস্তব সংখ্যা, যারা 2 থেকে কি, 2 থেকে ছোট, যারা 2 চেয়ে ছোট। তাহলে 2 থেকে ছোট যে সমস্ত বাস্তব সংখ্যা আছে তারাই হলো এই সেটের সদস্য। 2 থেকে যারা ছোট তারা এই সেটের সদস্য। এখন আমি এটার একটা চিত্র অঙ্কন করতে চাই, সংখ্যা রেখা টানতে চাই। হ্যাঁ, তাহলে এই যদি একটা সংখ্যা রেখা টানি তাহলে আমরা 2 কে কোনো জায়গায় ইন্ডিকেট করি, 2 কে আমরা ইন্ডিকেট করলাম। আরো একটা জিনিস লক্ষ্য করো, এটা কিন্তু আমরা গত ক্লাসে ব্যবধি দেখিয়েছি। ব্যবধি এইরকম যদি লেস দেন হয় বা গ্রেটার দেন হয়, ইকুয়াল চিহ্ন না থাকে তাহলে ওটা কিন্তু খোলা ব্যবধি। যদি ইকুয়াল না থাকে তাহলে এটা হলো খোলা ব্যবধি। তাহলে এটা একটা খোলা ব্যবধি। তাহলে আমি এখানে 2 ধরলাম, 2 এই জায়গায় লিখলাম। এখন আমাদের বলা আছে x এর মান 2 চেয়ে ছোট, x এর মান 2 চেয়ে ছোট। তাহলে এখন আমি বলবো x এর মান 2 থেকে ছোট, তাহলে কত ছোট সেটা কিন্তু আমরা বলতে পারছি না। তাহলে এটা কত দূর যাবে, 2 থেকে ছোট, অর্থাৎ যত দূর যায় সেটাকে আমরা কি দ্বারা ইন্ডিকেট করি, এই ইনফিনিটি দ্বারা বা অ্যারো চিহ্ন দ্বারা ইন্ডিকেট করি, অর্থাৎ এদিকে চলতেই থাকবে। তাহলে এখন আমরা যদি এই সেটটাকে দিকে লক্ষ্য করি তাহলে আমার সেটটা হচ্ছে এরকম। এইটা হলো আমাদের এস সেট, এটা হলো এস সেট। তাহলে এখন যদি আমি বলি এই সেটের ডান দিকের বাউন্ডারি কত, ডান দিকের থেমে যাওয়া বিন্দুটা কত, তাহলে থেমে যাওয়া বিন্দুটাকে আমরা বলবো কত, এই 2 বলবো। কিন্তু এই 2 বললাম ঠিকই, কিন্তু এখানে আমাদের কোন ব্যবধি আছে, যেহেতু ব্যবধিটা খোলা ব্যবধি আছে, তাহলে খোলা ব্যবধি থাকলে ওই প্রান্ত বিন্দুটা সেটের অন্তর্ভুক্ত হয় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাউন্ডারি আছে ঠিকই, কিন্তু ওই বাউন্ডারি বিন্দুটা ওই সেটের অন্তর্ভুক্ত না। তাহলে 2 বাউন্ডারি ঠিকই, কিন্তু 2 ওই সেটের অন্তর্ভুক্ত না। তাহলে কাজে আমরা যেখানে একটা চিহ্ন দেখেছিলাম x less than equal to u, তাহলে এখানে কিন্তু দুটো চিহ্ন আছে, একটা আছে ইকুয়াল আর একটা আছে লেস দেন। আমরা যেমন এখানে প্রথম যে एग्जांपलটা দিলাম s is equal to 1 2 3 4, তাহলে এখানে আমরা দেখলাম 4টা এই সেটের অন্তর্ভুক্ত, ক্লোজ ইন্টারভ্যাল। তাহলে সেটার তার মানে এখানে আমাদের বাউন্ডারিটা হলো u, যেটা কার সমান, 4 এর সমান। তাহলে এই ক্ষেত্রে কোন চিহ্ন খাটে, এই ক্ষেত্রে হলো আমাদের ইকুয়াল চিহ্নটা এখানে প্রযোজ্য আর কি। কিন্তু এই ক্ষেত্রে কি হলো, এই ক্ষেত্রে ইকুয়াল হচ্ছে না, কারণ 2 বিন্দুটা ওই সেটের অন্তর্ভুক্ত না। তাহলে এই জন্য আমরা এখানে কি ব্যবহার করলাম, x less than 2, অর্থাৎ x এর মান 2 চেয়ে ছোট, কিন্তু 2টা কিন্তু বাউন্ডারি। তাহলে এই জন্য আমরা বলবো বাউন্ডারিটা কখনো সেটের অন্তর্ভুক্ত হবে, আবার কখনো সেটের অন্তর্ভুক্ত হবে না। তাহলে বাউন্ডারিটা সেটের অন্তর্ভুক্ত হতেও পারে, নাও পারে। তাহলে যাই হোক, সেটা আমাদের দরকার নাই। আমাদের দরকার হলো বাউন্ডারি আছে কিনা, তার মানে ঊর্ধ্বসীমা আছে কিনা, সেটা সেটের অন্তর্ভুক্ত হোক বা না হোক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে এখানে বাউন্ডারি 4 যেটা সেটের অন্তর্ভুক্ত, এখানে বাউন্ডারি 2
যা সেটের অন্তর্ভুক্ত না। তাহলে এইবার আমরা এখান থেকে আরেকটা কথা বলতে চাই, কোনো সেটের যদি বাউন্ডারি থাকে মানে তাকে থেমে দেওয়া যায়, তাহলে ওই উপাদানের যে বড় উপাদানগুলো আছে তারাও ওই সেটের কি হবে ঊর্ধ্বসীমা আছে। অর্থাৎ কোনো সেটের যদি ঊর্ধ্বসীমা থাকে তাহলে ওই ঊর্ধ্বসীমার বড়গুলোকেও কি বলা হবে ঊর্ধ্বসীমা বা আপার বাউন্ড বলা হবে। যেমন এই সেটের ক্ষেত্রে আমরা বলেছি এই সেটের আপার বাউন্ড বা ঊর্ধ্বসীমা হলো 4, তাহলে এর আপার বাউন্ড যদি 4 হয় তাহলে 5ও কিন্তু আপার বাউন্ড, 5ও আপার বাউন্ড। তাহলে আপার বাউন্ড বা ঊর্ধ্বসীমা, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ঊর্ধ্বসীমাগুলো হচ্ছে ঊর্ধ্বসীমা 4। তাহলে প্রথমে প্রশ্ন করতে হবে, আমি একটা সেট দিলাম, নিজেকে প্রশ্ন করতে হবে এই সেটের আপার বাউন্ড আছে কি। আমরা জিজ্ঞেস করলাম, নিজেকে জিজ্ঞেস করলাম এই সেটের আপার বাউন্ড আছে কি, আমি বললাম আছে। তখন আমি বলবো যেহেতু এই সেটের আপার বাউন্ড আছে তাহলে তার বড়গুলোকেও আমি আপার বাউন্ড বলবো। তাহলে বড় কারা 5, 6, 7 এইভাবে শেষ নেই, চলতেই থাকবে, এভাবে চলতেই থাকবে। ঊর্ধ্বসীমা কোনো সেটের যদি ঊর্ধ্বসীমা বা আপার বাউন্ড থাকে তাহলে তার অসংখ্য আপার বাউন্ড বা ঊর্ধ্বসীমা থাকবে। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন আমাদের হচ্ছে, সেটা হলো লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা ক্ষুদ্রতর ঊর্ধ্বসীমা বা এটাকে বলা হয় সুপ্রিমাম। একটা নাম আছে সুপ্রিমাম বা লিস্ট আপার বাউন্ড, অনেকগুলো নাম আছে। হ্যাঁ, যেমন এখানে আমরা বলতে পারি, এখানে আমরা এবার বলবো এটা সবাই ঊর্ধ্বসীমা, 4, 5, 6, 7, 8, 9, 10 ইত্যাদি ইত্যাদি যত সংখ্যা আছে সবাই ঊর্ধ্বসীমা। তো এই ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে লঘিষ্ঠ বা সবচেয়ে ছোট কোনটা? লঘিষ্ঠ বা সবচেয়ে ছোট হচ্ছে আমাদের 4, এটাকে বলা হবে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা এটাকে বলা হবে, আরেকটা আমরা এটাকে ব্যবহার করি সুপ্রিমাম, এইটা ব্যবহার করি সুপ্রিমাম। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে লঘিষ্ঠ কত? লঘিষ্ঠ হলো 4, তাহলে 4 কে বলা হবে সর্বনিম্ন লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম। অর্থাৎ আমরা এইভাবে বলতে পারি যারা ঊর্ধ্বসীমা তারা তো সবাই বড়, আপার মানে বড়, তাহলে এরা সবাই বড়। এই বড়র মধ্যে বড়গুলোর মধ্যে ছোট হচ্ছে 4, তার মানে বড় সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে ছোট সেটাকে বলা হবে সুপ্রিমাম বা লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। বা সুপ্রিমাম। তাহলে বড়র মধ্যে ছোট যেটা সেটাই হলো আমাদের লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। ঠিক এই কথাটা এইবার আমরা উল্টা ভাবে বলবো, সেটা হলো আমাদের নিম্ন সীমা বা লোয়ার বাউন্ড। তাহলে আমরা যেমন এতক্ষণ বললাম ডান দিকে যে তার বাউন্ডারি যেখানে থাকে সেটাকে আমরা বললাম ঊর্ধ্বসীমা। এবার আমরা বলবো বাম দিকে যদি কোনো বাউন্ডারি থাকে, বাম দিকে সংখ্যা রেখার বাম দিকে যদি কোনো বাউন্ডারি থাকে তাহলে তাকে আমরা বলবো লোয়ার বাউন্ড বা নিম্ন সীমা। যেমন আমরা এখানে উদাহরণ দিয়েছি 1, 2, 3, 4 যে সেটটা ছিল, এর বাম দিকে সংখ্যাটা হচ্ছে আমাদের কত 4। এই আমাদের সেটটা ছিল s = 1, 2, 3, 4। তাহলে এই সেটের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে 1 কে বলা হবে, যেহেতু এই সেটের অন্তর্ভুক্ত তাহলে কাজেই ক্লোজ ইন্টারভ্যাল বা বদ্ধ ব্যবধি, তাহলে 1 এই সেটের অন্তর্ভুক্ত। তাহলে বাম দিকে যদি কোনো বাউন্ডারি থাকে তাহলে ওই বাউন্ডারি পয়েন্টটাকে আমরা বলবো নিম্ন সীমা বা লোয়ার বাউন্ড। তাহলে 1টা হচ্ছে আমাদের এই সেটের লোয়ার বাউন্ড। এখন আমরা প্রশ্ন করতে পারি এই লোয়ার বাউন্ডের যে উপাদানটা সেটা এই সেটের কিন্তু অন্তর্ভুক্ত। আবার যদি আমি এটাকে আরেকটা উদাহরণ দেই এইভাবে, s = set of x belongs to R such that x greater than 3। এবার আমি বললাম x greater than 3। তাহলে এখান থেকে হয়তো সহজে বোঝা যাবে না, এজন্য আমরা এর একটা চিত্র অঙ্কন করি, সংখ্যা রেখা টানি, তাহলে আমরা ব্যাপারটা সহজে বুঝতে পারবো। x এর মান 3 থেকে বড়,
x এর মান 3 থেকে বড়, তাহলে আমি এটা একটা সংখ্যা রেখা টানি 3 থেকে বড়, তাহলে 3 থেকে বড় দ্যাট ইজ, তাহলে 3 কি এই সেটের অন্তর্ভুক্ত? 3 থেকে বড়, তাহলে কাজে 3 কিন্তু সেটের অন্তর্ভুক্ত না। তাহলে 3 থেকে যারা বড় হবে যে সমস্ত সংখ্যা, তাই হলো ওই সেটের সদস্য। তাহলে 3 কে আমরা, যেহেতু 3 সেটের সদস্য না, তাহলে কাজে আমরা এটাকে ওপেন ইন্টারভেল বা খোলা ব্যবধির চিহ্ন দ্বারা প্রকাশ করব। হ্যাঁ, এখন 3 চেয়ে বড়, এখন কত বড় সেটা কিন্তু আমাদের জানা নাই, তাহলে কাজে এটাকে আমাদের যে চিহ্ন আমরা ব্যবহার করি অসীম, সেটাই ব্যবহার করতে হবে। দ্যাট ইজ, এটাই হলো আমাদের এই এস সেট যার এখন আমরা দেখতে চাই এই সেটের বাউন্ডারি আছে কিনা, বাম দিকের বাউন্ডারি আছে কিনা। হ্যাঁ, এখন যদি আমরা এটাকে বাম দিকে বাউন্ডারি খুঁজতে চাই, তাহলে বাম দিকে কিন্তু একে আটকে দেওয়া আছে 3 পর্যন্ত। তাহলে 3টাই হচ্ছে আমাদের এই সেটের নিম্ন সীমা বা লোয়ার বাউন্ড, কিন্তু 3 কিন্তু এই সেটের অন্তর্ভুক্ত না, কারণ এখানে বলা আছে x গ্রেটার দেন 3, অর্থাৎ x এর মান 3 চেয়ে বড়। তাহলে 3 চেয়ে যারা বড় হবে তারা সেটের অন্তর্ভুক্ত, কাজেই 3 ওই সেটের অন্তর্ভুক্ত না, অথচ 3 কিন্তু বাউন্ডারি পয়েন্ট। তাই এই জন্য আমরা এখানে আগের মতনই বলতে চাই, মানে কোনো সেটে যদি নিম্ন সীমা থাকে সেটা সেটের অন্তর্ভুক্ত থাকতে পারে, আবার অন্তর্ভুক্ত নাও থাকতে পারে। হ্যাঁ, এখন দেখো, এখন যদি আমরা এই সেটটারই ঊর্ধ্বসীমা খুঁজি তাহলে কি পাবো? এই সেটের বাম দিকে কিন্তু তাকে আমরা আটকে দিয়েছি 3 পর্যন্ত। এই সেটটাকে যদি আমরা ডান দিকের বাউন্ডারি খুঁজি তাহলে কোথায় আটকানো আছে? তাহলে এখানে এর কোথাও ডান দিকের কোনো বাউন্ডারি নাই। তাহলে কাজে তখন আমরা বলবো এই সেটের আপার বাউন্ড বা ঊর্ধ্বসীমা নেই। ঊর্ধ্বসীমা নেই, কিন্তু তার নিম্ন সীমা আছে। একইভাবে আমরা কিছুক্ষণ আগে দেখলাম এইরকম 2 থেকে বাম দিকে আমরা অসীম পর্যন্ত গিয়েছি, ডান দিকে বাউন্ডারি ছিল কত 2, কিন্তু বাম দিকে কোথাও আটকানো নাই। তাহলে কাজে এর বাম দিকের কোনো বাউন্ডারি নাই, মানে নিম্ন সীমা নাই বা লোয়ার বাউন্ড নাই। তাহলে এই সেটের আপার বাউন্ড আছে কিন্তু লোয়ার বাউন্ড নাই, এই সেটের লোয়ার বাউন্ড আছে কিন্তু আপার বাউন্ড নাই, আবার এই সেটের লোয়ার বাউন্ডও আছে, আপার বাউন্ডও আছে। হ্যাঁ, এখন প্রশ্ন, কোন সেটের যদি লোয়ার বাউন্ড থাকে, তাহলে ওই লোয়ার বাউন্ডের ছোট যে সংখ্যাগুলো আছে তাদেরকেও নিম্ন সীমা বা লোয়ার বাউন্ড বলা হবে। যেমন এই সেটের ক্ষেত্রে 1টা হচ্ছে লোয়ার বাউন্ড, তাহলে 1 যেহেতু লোয়ার বাউন্ড সেটের অন্তর্ভুক্ত আছে তাহলে 1 এর চেয়ে ছোট যে সংখ্যাগুলো আছে তাদেরকেও আমরা কি বলবো? লোয়ার বাউন্ড বলবো। হ্যাঁ, 1 এর চেয়ে ছোট কারা? লোয়ার বাউন্ড, নিম্ন সীমা, লোয়ার বাউন্ড বা নিম্ন সীমা। তাহলে প্রথমে আমরা নিজেকে প্রশ্ন করব এই সেটের কি লোয়ার বাউন্ড আছে? তাহলে প্রশ্ন উত্তর হলো ইয়েস আছে, সেই লোয়ার বাউন্ড হচ্ছে কত? 1। এরপর আমি বললাম কোন সেটের যদি লোয়ার বাউন্ড থাকে বা নিম্ন সীমা থাকে তাহলে তার চেয়ে ছোট সংখ্যাগুলোকেও লোয়ার বাউন্ড বলবো। তাহলে 1 এর ছোট কারা? 1 এর ছোট হলো 0, তারপরে আছে -1, -2, -3, এইভাবে চলতেই থাকবে, আর এটার কোনো শেষ নেই। তার মানে লোয়ার বাউন্ডের কোনো শেষ নাই। এখন আমরা এখান থেকে দেখতে চাই এই যে নিম্ন সীমাগুলো আমরা দেখলাম, অনেকগুলো নিম্ন সীমা আছে, হিসাব করে শেষ করা যাবে না। এই নিম্ন সীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে আমাদের এখানে 1। লোয়ার বাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 1। এটাকে বলা হবে গরিষ্ঠ নিম্ন সীমা। বা বৃহত্তম নিম্ন সীমা। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে, এই লোয়ার বাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো 1। 1 কে বলা হবে গরিষ্ঠ নিম্ন সীমা বা বৃহত্তম নিম্ন সীমা। আর একটা নাম আছে, এটাকে বলা হয় ইনফিমাম। হ্যাঁ, এর নামও প্রশ্ন থাকে। ইনফিমাম এত একটা সেট দেওয়া থাকলো, বললো এই সেটের নিম্ন সীমা, বৃহত্তম নিম্ন সীমা বা গরিষ্ঠ নিম্ন সীমা বা ইনফিমাম কত, এভাবে বলা থাকে। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা লক্ষ্য করলাম, আবার আমরা একটু যেহেতু জিনিসটা একটু তুলনামূলকভাবে হার্ড, সেটা হলো কোনো বাস্তব সংখ্যার
হ্যাঁ উপসেট, কোনো বাস্তব সংখ্যা উপসেট যদি এস হয় তাহলে, এবং ইউ যদি যে কোনো বাস্তব সংখ্যা হয়, তাহলে ইউ যদি এস এর যে কোনো উপাদানের সমান হয় বা যে কোনো উপাদানের চেয়ে বড় হয়, তাহলে ইউকে আমরা বলবো ঊর্ধ্বসীমা। একইভাবে আমরা বলবো কোনো বাস্তব সংখ্যার উপসেট এস এর যদি এমন একটি বাস্তব সংখ্যা এল পাওয়া যায় যা এস এর প্রত্যেকটা উপাদানের সমান হবে অথবা এস এর প্রত্যেকটা উপাদানের চেয়ে কি হবে, ছোট হবে, তাহলে তখন আমরা ওই এল কে বলবো নিম্ন সীমা। এটা এখানে একটু স্লাইডে লক্ষ্য করো। আমরা এখানে বলছি বাস্তব সংখ্যার কোনো উপসেট এস এর জন্য যদি এমন একটি বাস্তব সংখ্যা ইউ পাওয়া যায় যা এস এর যে কোনো উপাদানের সমান অথবা কি হয়, বৃহত্তর হয়। আমি যে কথা বলেছিলাম, এমন একটা বাস্তব সংখ্যা আমরা বাস্তব সংখ্যার উপসেট এস নিব যা আরেকটা বাস্তব সংখ্যা ইউ পাবো যা এস এর যে কোনো উপাদানের সমান হবে অথবা বৃহত্তর হবে। অর্থাৎ কি বলেছি, ফর অল এক্স বিলংস টু এস, অর্থাৎ এক্স হলো ফর অল এক্স বিলংস টু এস, মানে এস এর মধ্যে একাধিক সদস্য আছে, ওই এক্স বলতে তাহলে ওই যে কোনো সদস্যকে মিন করবে। তাহলে ওই এক্স কি হবে, ইউ এর সাথে কি রিলেটেড হবে, এক্স লেস দেন ইকুয়াল টু ইউ, অর্থাৎ ইউ এস এর সমান হবে, এস এর উপাদানের সমান হবে অথবা এস এর উপাদানের চেয়ে কি হবে, বড় হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এস কে বলবো ঊর্ধ্ব সীমিত সেট বা বাউন্ডেড অ্যাবভ সেট, আর ইউ কে বলবো ঊর্ধ্বসীমা বা বাউন্ডেড অ্যাবভ। তারপরে আমি বলেছিলাম কোনো সেটে যদি আপার বাউন্ড থাকে বা ঊর্ধ্বসীমা থাকে, তাহলে ওই ঊর্ধ্বসীমার বড় সংখ্যাগুলোকে আমরা কি বলবো, ঊর্ধ্বসীমা বলবো। অর্থাৎ যেমন আমরা এখানে বললাম এস সেটটা নিয়েছি, এর একটা ঊর্ধ্বসীমা হলো 4, 4 যদি ঊর্ধ্বসীমা হয় তাহলে 5, 6, 7, 8, 9, 10 ইত্যাদি ইত্যাদি সবাই এই সেটের ঊর্ধ্বসীমা। আবার বলেছি কি, এই ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে যে ঊর্ধ্বসীমাটা হবে সবচেয়ে ছোট, লঘিষ্ঠ বা ক্ষুদ্রতর, তাকে আমরা বলবো কি, সুপ্রিমাম বা লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। হ্যাঁ, সেটাও বলেছি। একইভাবে আমরা নিম্ন সীমার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। বাস্তব সংখ্যার কোনো উপসেট এস এর জন্য যদি এমন একটি বাস্তব সংখ্যা এল পাওয়া যায় যা এস এর যে কোনো উপাদানের সমান অথবা কি হয়, ক্ষুদ্রতর হয়, আর যে কোনো উপাদানকে আমি লিখলাম ফর অল এক্স বিলংস টু এস, তাহলে এই এক্স এল এর সমান হবে বা এল এর কি হবে, বড় হবে, অর্থাৎ এল এক্স এর সমান হবে অথবা এক্স এর চেয়ে কি হবে, ছোট হবে। তাহলে এস কে বলা হবে নিম্ন সীমিত সেট বা এস কে বলা হবে নিম্ন সীমিত সেট, আর এল কে বলা হবে নিম্ন সীমা বা লোয়ার বাউন্ড। তো এইভাবে আমরা যেমন সেটটা নিয়েছি 1, 2, 3, 4, তাহলে এর নিম্ন সীমা কত, একটা নিম্ন সীমা হলো 1। তারপরে বলেছি কোন সেটে যদি নিম্ন সীমা থাকে তাহলে ওই নিম্ন সীমার ছোটগুলোকেও কি বলা হবে, ছোটগুলোকেও আমরা নিম্ন সীমা বলবো। আর এই নিম্ন সীমাগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় হবে, হ্যাঁ, এই যে সুপ্রিমামের কথা আমরা একটু স্লাইডে খেয়াল করি, কোন সেটের ঊর্ধ্বসীমাগুলোর মধ্যে সবচেয়ে ছোট অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যাকে ওই সেটের সুপ্রিমাম বা লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বলা হয়। একইভাবে কোন সেটের নিম্ন সীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় অর্থাৎ বৃহত্তম সংখ্যাকে ওই সেটের ইনফিমাম বা গরিষ্ঠ ঊর্ধ্বসীমা বলা হয়। হ্যাঁ, এখন আমরা এটার একটা প্রয়োগ দেখি, তাহলে আমরা ব্যাপারটা আরো ক্লিয়ার হব। এখানে আমরা স্ক্রিনে দুটো প্রবলেম দেখতে পাচ্ছি, দুটোই একই ক্যাটাগরির। আমরা একটা দেখাবো আর একটা তোমরা অবশ্যই নিজেই করতে পারবা। আমাদের এখানে একটা সেট দেওয়া আছে, s is equal to করতে হবে এরকম সেট অফ x such that 3x square minus 10x plus 3 less than 0। হ্যাঁ, এই সেটের আমাদের গরিষ্ঠ নিম্ন সীমা অথবা ইনফিমাম আর লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম বের করতে হবে। হ্যাঁ, তাহলে আগে প্রথমে আমরা যে সেটটা দেওয়া আছে এটাকে একটু সরল করি আমরা খুব। তাহলে এটাকে উৎপাদক করলে হবে 3x square minus 9x minus x plus 3 less than 0।
এখান থেকে আমরা 3x কমন নিতে পারি 3x x মাইনাস 3 এখানে আমরা -1 কমন নিব তাহলে x মাইনাস 3 লেস দেন 0 এখানে আমরা তাহলে লিখতে পারি x মাইনাস 3 ইনটু 3x মাইনাস 1 লেস দেন 0 এখনো কিন্তু আমাদের কাজ শেষ হয়নি তাহলে আমরা এখানে দুটো উৎপাদক দেখতে পাচ্ছি এটা একটা উৎপাদক এটা একটা উৎপাদক যারা গুণ অবস্থা আছে এখন আমরা বলতে পারি দুটি সংখ্যার গুণফল 0 এর চেয়ে ছোট দ্যাট ইজ নেগেটিভ হয় কখন দুটি সংখ্যার গুণফল কখন নেগেটিভ হয় একটা পজিটিভ আর একটা নেগেটিভ হবে একটা পজিটিভ হবে আর একটা যদি নেগেটিভ হয় তাহলে ওই দুটো সংখ্যাকে গুণ করলে তার রেজাল্টটা 0 এর চেয়ে ছোট হবে অর্থাৎ কি হবে নেগেটিভ হবে কিন্তু আমরা কি কোনটা বলবো কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ ওটা আমরা এখান থেকে বলতে পারবো না তার কাজে আমাদের এটাকে করে দেখাতে হবে কিভাবে এটা আসে তাহলে আমরা প্রথমে ধরে নিলাম এটা পজিটিভ এটা নেগেটিভ ধরলাম প্রথমের উৎপাদকটাকে পজিটিভ ধরলাম দ্বিতীয় উৎপাদকটাকে নেগেটিভ ধরলাম অথবা প্রথমটাকে নেগেটিভ ধরলাম দ্বিতীয়টাকে পজিটিভ ধরলাম তাহলে এটা যদি ধরি তাহলে আমি একটু সরিয়ে লিখি তাহলে জায়গা হবে x আমি প্রথমে বললাম x মাইনাস 3 এটাকে পজিটিভ ধরলাম দ্যাট ইজ 0 চেয়ে বড় এবং 3x মাইনাস 1 লেস দেন 0 এটাকে নেগেটিভ ধরলাম এটা একটা অপশন অথবা কি হবে অথবা আমরা বলবো এবার আমরা প্রথমেরটাকে নেগেটিভ ধরবো x মাইনাস 3 লেস দেন 0 এবং 3x মাইনাস 1 গ্রেটার দেন 0 তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো আমরা তো জানি না কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ আমরা যেহেতু জানি না তাহলে কাজে আমরা ধরে নিলাম এইটা পজিটিভ এটা নেগেটিভ অথবা প্রথমটা নেগেটিভ দ্বিতীয়টা পজিটিভ তাহলে দেখি এখান থেকে আমাদের কি আসে এগুলো উৎপাদক তো সবাই বুঝতে পেরেছো উৎপাদক করা তাহলে এবার আমরা এখান থেকে বলতে পারি এটা যদি আমরা সরল করি তাহলে এখানে আমি পাবো x গ্রেটার দেন 3 এবং এই অংশ থেকে পাবো x লেস দেন 1/3 এটা একটা অপশন অথবা দ্বিতীয়টা হচ্ছে আমাদের কত x এবার এখান থেকে আমি পাচ্ছি কত x লেস দেন 3 এবং পাচ্ছি x গ্রেটার দেন 1/3 তাহলে এখান থেকে আমি লিখতে পারি x তাহলে এখানে লক্ষ্য করি x 3 চেয়ে বড় তাহলে আমি এটাকে ঘুরে লিখতে পারি 3 লেস দেন x আর এখানে x লেস দেন 1/3 তাহলে দুটোকে একসাথে করলে আমি লিখতে পারি 3 লেস দেন x লেস দেন 1/3 অথবা এখানে আমি পাচ্ছি কত x যেন এটাকে আমরা সাজিয়ে লিখলে পাবো 1/3 এই যে 1/3 লেস দেন x আবার x লেস দেন 3 দেওয়া আছে তা এবার আমাদের প্রশ্ন এই যে 3 লেস দেন x লেস দেন 1/3 এটা কি গ্রহণযোগ্য কিনা তাহলে এখানে 3 এর চেয়ে দেখা যাচ্ছে 3 এর চেয়ে 1/3 বড় কিন্তু এটা তো গ্রহণযোগ্য না 3 এর চেয়ে 1/3 তো বড় না তাহলে কাজে কিন্তু এটা একটা কিন্তু সেট তাহলে যেহেতু সেট বটে কিন্তু ওই সেটের কোনো গ্রহণযোগ্যতা নাই তাহলে এই ধরনের সেটকে বলা হয় এমটি সেট বা নাল সেট বা ভয়েড সেট বা ফাঁকা সেট তাহলে এই সেটটা হচ্ছে এই অংশটা হচ্ছে আমাদের ফাঁকা সেট যেহেতু এই সেটটার কোনো গ্রহণযোগ্যতা সেট ঠিকই কিন্তু তার কোনো গ্রহণযোগ্যতা নাই তাহলে এই ধরনের সেটকে বলা হয় ফাঁকা সেট বা আমরা এই চিহ্ন দ্বারা লিখি ফাই চিহ্ন এটার নাম হলো ফাই তাহলে অথবা আবার ইউনিয়ন বলি আমরা ইউনিয়ন অথবা এখানে এটা কিন্তু গ্রহণযোগ্য এটা 1/3 লেস দেন x লেস দেন 3 তাহলে 1/3 চেয়ে 3 বড় আছে তাহলে এটা গ্রহণযোগ্য তাহলে আমরা এটা লিখতে পারি x
such that 1/3 less than x less than 3। তাহলে এইবার ফাঁকা সেট অথবা অথবা মানে কিন্তু সেটের চিহ্ন হলো অথবা মানে কি ইউনিয়ন। তাহলে কোন সেটের সাথে ফাঁকা সেট ইউনিয়ন করলে ওই সেটটাই হবে। তাহলে আমরা যদি এই সেটের সাথে ফাঁকা সেট যদি ইউনিয়ন করি তাহলে আমরা ওই সেটটাই পাবো, অর্থাৎ x such that 1/3 less than x less than কত 3। তাহলে আমরা চেয়েছি কি এই সেটের সুপ্রিমাম এবং ইনফিমাম বা গরিষ্ঠ নিম্ন সীমা এবং লঘিষ্ঠ ঊর্ধ্ব সীমা। তাহলে এটা একে যদি আমরা একটা চিত্রের আকারে লিখি তাহলে আমরা কিন্তু লিখতে পারি এরকম, হ্যাঁ, এটা হচ্ছে 1/3 আর এটা হবে কত 3। তাহলে এটা একটা এটার বাউন্ডারি আছে, তাহলে এর ডান দিকেও বাউন্ডারি আছে আর বাম দিকেও বাউন্ডারি আছে। তাহলে ডান দিকে যদি বাউন্ডারি থাকে তাহলে তাকে কি বলা হয়, সেটাকে আমরা বলবো ঊর্ধ্বসীমা। তা আমরা কথা বলেছিলাম কি কোন সেটে যদি ঊর্ধ্বসীমা থাকে তাহলে ওই ঊর্ধ্বসীমার যে বড় সংখ্যাগুলো আছে তারা ঊর্ধ্বসীমা। তাহলে এর ঊর্ধ্বসীমা কারা 3 4 5 6 7 8 9 ইত্যাদি ইত্যাদি। তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোট হলো 3। তাহলে এই সবচেয়ে ছোটটাকে আমরা কি বলবো লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। তাহলে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম, হ্যাঁ, সংক্ষেপে আমরা লিখি সুপ, হ্যাঁ, সুপ্রিমাম হলো কত 3। আর একইভাবে কোন সেটে যদি লোয়ার বাউন্ড থাকে তাহলে তার ছোটগুলোকে লোয়ার বাউন্ড বলে। আবার ওই লোয়ার বাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে যেটা বড় হবে তাকে বলা হবে গরিষ্ঠ নিম্ন সীমা। তাহলে 1/3টা হচ্ছে গরিষ্ঠ নিম্ন সীমা বা ইনফিমাম। সংক্ষেপে আমরা লিখবো INF, ইনফিমাম হচ্ছে কত 1/3। তাহলে এখন দেখো লক্ষ্য করি আমরা যে প্রসেসে এই অঙ্কটা করলাম আমাদের উৎপাদক ছিল দুটো। এই উৎপাদকের সংখ্যা যদি বেশি হয় 3টা হয় বা 4টা হয় তাহলে কি করে করব। তাহলে তখন কিন্তু দেখো দুটোর ক্ষেত্রে কিন্তু অনেক বড় হয়ে গেছে। এখন যদি এর চেয়ে বেশি উৎপাদক থাকে তাহলে কিন্তু সেটা করা বেশি টাফ হবে। সেই জন্য আমরা এটার জন্য বিশেষ আমাদের নিয়ম আছে, সেই নিয়মগুলো ফলো করলে হবে। হ্যাঁ, অনেকে কিন্তু যেটা করে এই যে আমি যে উৎপাদক করলাম এইভাবে লিখলাম x - 3 into 3x - 1 less than 0। এখান থেকে সে কনক্লুশনে আসে বলে সুপ্রিমাম হলো 3, ইনফিমাম হলো কত 1/3। এইভাবে করলে নাম্বার যদি 4 নম্বর থাকে তাহলে 2 নম্বর পাওয়া যাবে, কারণ কাজের কাজ কিছুই হয়নি। কি করে আমি বুঝলাম এটা 3 সুপ্রিমাম 1/3 ইনফিমাম? তাহলে কাজে অঙ্কটা এইভাবে করতে হবে, অথবা এর অল্টারনেটিভ প্রসেসে আমরা দেখব। অল্টারনেটিভ প্রসেসটা যে কোনোটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই যেমন আমরা এখানে দেখে আছি কি এক চলক সম্বলিত অসমতা এবং সমাধানের ক্ষেত্রে যদি আমাদের চলক একটাই থাকে কিন্তু অসমতা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের সমাধানের ক্ষেত্রে কি নিয়ম প্রয়োগ করতে হবে। যেমন এখানে আমাদের দেওয়া আছে x - a into x - b, এটা less than 0, that is নেগেটিভ। আগের অঙ্কটার মতো নেই। এখানে একটা শর্ত দেওয়া আছে a greater than b, অথবা এরকম থাকতে পারে, এরকমও থাকতে পারে, সেটাও আছে x - a into x - b। এটা তো নেগেটিভ দেখলাম, এটা যদি পজিটিভ হয় that is greater than 0 হয়, শর্ত একই a greater than b। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব, বা শুধু দুইটা না, এখানে উৎপাদক আমাদের দুইটা, যদি উৎপাদক 3টা 4টা থাকে অর্থাৎ যে কোনো সংখ্যক থাকুক না কেন আমরা এই নিয়মে করলে, হ্যাঁ, আমরা যে নিয়মটার কথা বলবো এই যে নিয়মে করলে যে কোনো অঙ্কের ক্ষেত্রে এটা খুব অতি সহজে করা যাবে। হ্যাঁ, আমরা একটা কথা আগে বলি, এখানে জিনিসটা দেখো লক্ষ্য করো, আমাদের সংখ্যা লেখাটার দিকে একটু খেয়াল করো। হ্যাঁ, এটা খুব সহজ প্রসেস এবং খুবই ইম্পর্টেন্ট প্রসেস। এটা শিখলে যে কোনো অঙ্কের ক্ষেত্রে, আর এই ধরনের অঙ্ক পরীক্ষায় প্রায় আসে। হ্যাঁ, এই ধরনের অঙ্ক পরীক্ষা প্রায় আসে, কাজে আমাদের এইগুলো অবশ্যই জানতে হবে। তাহলে এখানে আমাদের বলা আছে কি a greater than b, a greater than b। তাহলে b ছোট, আমি ধরো b এখানে দিলাম, b
বি ছোট এ বড়, বি ছোট এ বড়। এখন বলা হচ্ছে এখানে চলক হলো আমাদের এক্স, তাহলে এক্স এর অবস্থান কোথায়, এক্সটা কোথায় আছে, এক্সটা তো বাস্তব সংখ্যা, যেহেতু চলক মানে তো সে এক জায়গায় থাকবে না, স্থির থাকবে না, তাহলে যে কোনো জায়গায় থাকতে পারে। তাহলে এক্সটা এই এলাকায় থাকতে পারে, এক্সটা এখানেও থাকতে পারে, এক্সটা এখানেও থাকতে পারে। তাহলে এখন আমরা বলতে চাই এক্সটা যদি এই অঞ্চলে থাকে, বির বামের দিকে থাকে, তাহলে সেটাকে আমরা অবশ্যই এটা বলতে পারি এক্স লেস দেন বি। এক্স যেহেতু বি এর বামের দিকে আছে, তাহলে আমি বলতে পারি এক্স লেস দেন বি। এখন যদি এমন হয় এক্স বি এবং এর মাঝে আছে, তাহলে আমি অবশ্যই বলবো বি লেস দেন এক্স লেস দেন এ, অর্থাৎ এক্স এর মান বি থেকে বড় হবে, আবার যেহেতু এর বামের দিকে থাকবে তাহলে এর থেকে কি হবে, ছোট হবে। এখানেও থাকতে পারে অথবা এই এলাকায় থাকতে পারে। যদি এই জায়গায় থাকে, এখানে থাকে, তাহলে সে কি হবে, অবশ্যই এর থেকে কি হবে, বড় হবে। তাহলে এইরকম আমরা দুটো উৎপাদক কেন, তিনটা চারটা যত সংখ্যক উৎপাদক থাকুক না কেন, আমরা যদি এই নিয়মটা ফলো করি তাহলে যে কোনো অঙ্কর ক্ষেত্রে এই কাজগুলো করা যাবে। হ্যাঁ, তাহলে এখন দেখো, তাহলে আমরা বলবো এইভাবে, কথাটা এইভাবে বলবো। হ্যাঁ, তাহলে দেখো এখানে কিন্তু দুটো উৎপাদকের গুণফল নেগেটিভ দেওয়া আছে। দুটো উৎপাদকের গুণফল কখন নেগেটিভ হবে, তাহলে আমি এইভাবে কথাটা লিখতে হবে তোমাকে, প্রদত্ত, হ্যাঁ, প্রদত্ত অসমতা, প্রদত্ত অসমতা, এই কথাগুলো কিন্তু লিখতে হবে। প্রদত্ত অসমতা সত্য হবে যদি এবং এই ভাষাটা লিখতে হবে, যদি এবং কেবল যদি, যদি এবং কেবল যদি কি হয়, দুটো উৎপাদকের গুণফল নেগেটিভ মানে একটা পজিটিভ আর একটি কি হবে, নেগেটিভ হবে। হ্যাঁ, তাহলে প্রদত্ত অসমতা সত্য হবে যদি এবং কেবল যদি, হ্যাঁ, যদি এবং কেবল যদি এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি রাশি দুইটির যে কোনো একটি ধনাত্মক এবং অন্যটি ঋণাত্মক হয়। এই কথাটা অবশ্যই লিখতে হবে। হ্যাঁ, কারণ এই যে দুটো রাশির প্রোডাক্ট আছে, গুণন অবস্থায় আছে, তার একটা ধনাত্মক হবে আর একটা ঋণাত্মক হবে। তাহলে এই কাজটা আমাদের করতে হবে। আর প্রথমে যে কাজটা করতে হবে তোমাদের, হ্যাঁ, তোমাদের যে কাজটা করতে হবে সেটা এইরকম যদি একটা রেখা অঙ্কন করে নিতে পারো, তাহলে কাজটা অতি সহজ হবে। তাহলে প্রথমে আমাদের এ গ্রেটার দেন বি দেওয়া আছে, বি ছোট সেজন্য বাম দিকে দিলাম, এ বড় ডান দিকে দেওয়া হলো। তারপর এক্সটা যেহেতু চলক, সে যে কোনো জায়গায় থাকবে, যদি এখানে থাকে তাহলে বি থেকে বড় হবে, বি থেকে ছোট হবে, এখানে থাকলে বি থেকে বড়, আবার এর থেকে ছোট হবে, আবার এখানে থাকলে কি হবে, এক্স এর মান এ এর চেয়ে বড় হবে। হ্যাঁ, এখন এটার একটা আমাদের টেবিল তৈরি করতে হবে। হ্যাঁ, টেবিলটা তৈরি করতে হবে। আমরা যে কথাগুলো বললাম সেটার ভিত্তিতে আমরা টেবিল তৈরি করবো। তো আমি এটা একটু মুছে দিলাম, এখানে আমি টেবিলটা তৈরি করব। হ্যাঁ, অথবা আমরা এটা স্লাইডে একটু খেয়াল করি, টেবিল দেওয়া আছে, তাহলে এখানে আমরা স্লাইডের টেবিলটা দেখতে পাচ্ছি। আমাদের যে শর্ত, শরীরে খুলে গেল,
এটার আমরা একটা টেবিল তৈরি করতে চাই। টেবিল তৈরি করতে হবে। টেবিলে আমাদের যেগুলো লেখা দরকার, প্রথমে আমরা লিখবো শর্ত। প্রথমে বলতে হবে শর্ত, যে কি কি শর্ত আমরা প্রয়োগ করলাম। শর্তগুলো কিন্তু অলরেডি আমাদের বের হয়ে গেছে, শর্তগুলো অলরেডি বের হয়ে গেছে। তাহলে শর্ত, তারপরে আমরা লিখবো আমাদের উৎপাদক দুটো আছে। একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যখন এই উৎপাদকগুলো লিখবো বা এখানে টেবিলে প্লেস করব, তখন কিন্তু আমাদের একটু লক্ষ্য রাখতে হবে, আমরা আগে সবচেয়ে ছোট যেটা সেটা লিখবো, তারপরে বড়, তারপরে বড়, এইভাবে ক্রমান্বয়ে লিখবো। তাহলে আমি প্রথমে লিখলাম, যেহেতু বি ছোট, তাহলে কাজেই আমি লিখলাম এখানে x মাইনাস বি। x মাইনাস বি এর একটু উপরে লিখি, x মাইনাস বি এর চিহ্ন, এর চিহ্ন কি হবে? তারপরে আছে উৎপাদকটা হলো কত, x মাইনাস এ এর চিহ্ন, এর চিহ্ন। তারপরে আছে আমাদের প্রোডাক্টটা, অর্থাৎ আমাদের যেটা দরকার, প্রোডাক্টটার চিহ্ন আসতে হবে কি, নেগেটিভ আসতে হবে, সেটা গ্রহণযোগ্য হবে। x মাইনাস এ, x মাইনাস বি এর চিহ্ন, এর চিহ্ন। তাহলে আমাদের শর্তটা কি? প্রথম শর্তটা হলো এই যে এখানে এইভাবে লিখে নেওয়ার সুবিধা হলো কি, আমরা এখন কিন্তু সহজে বলতে পারছি। এখানে আমাদের প্রথম শর্তটা হচ্ছে কত, x লেস দেন বি, x লেস দেন বি। তাহলে এইবার আমরা বলতে চাই, যদি x লেস দেন বি হয়, x লেস দেন যদি বি হয়, তাহলে x মাইনাস বি এর চিহ্ন কি হবে? তাহলে x মাইনাস বি কে বড়? এখানে আমাদের দেখতে পাচ্ছি বি চেয়ে x ছোট, তাহলে বি হলো ডান দিকে আছে, x আছে কোন দিকে, বাম দিকে আছে। তাহলে বড়টার সামনে মাইনাস যদি হয়, তাহলে সেটা কি হবে, নেগেটিভ। তোমরা যদি এটা একটু সাজিয়ে লেখো, তাহলে খুব সহজেই কাজগুলো করা যাবে। তাহলে x লেস দেন বি হলে x মাইনাস বি এর চিহ্ন হবে মাইনাস। তাহলে একইভাবে x মাইনাস এর চিহ্ন কি হবে? ওটাও একই হবে, এটাও নেগেটিভ, কারণ এটা তো আরো এই দিকে আছে, ডান দিকে আছে, তাহলে এটাও নেগেটিভ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, তাহলে প্রথম উৎপাদকটা চিহ্ন নেগেটিভ, দ্বিতীয় উৎপাদকের চিহ্ন কি, নেগেটিভ। তাহলে নেগেটিভে নেগেটিভ হচ্ছে কত, পজিটিভ। তাহলে এখানে চিহ্নটা আসলো আমাদের কত, পজিটিভ, এখানে চিহ্ন আসলো পজিটিভ। এইবার পরের যে শর্তটা আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো বি লেস দেন এক্স লেস দেন এ। তাহলে এটার শর্ত কি হবে, এটার চিহ্ন কি হবে দেখি। তাহলে এবার লক্ষ্য করে বি, এখানে আমরা অংশ করে করে লেখা আছে বি লেস দেন এক্স। এই অংশটা যদি আমরা ধরি, তাহলে আমরা দেখতে পাচ্ছি জিরোকে বিটাকে রিপ্লেস করে, যেহেতু উৎপাদকটা যেভাবে আছে আমরা সেইভাবে সাজাবো। এক্স মাইনাস বি আছে, তাহলে এক্স এর দিকে নিলাম, তাহলে কি দাঁড়ালো এখানে, এক্স মাইনাস বি উল্টা লেখা হবে কত, এক্স মাইনাস বি গ্রেটার দেন জিরো হবে। দ্যাট ইজ এক্স মাইনাস বি গ্রেটার দেন জিরো, মানে এটা পজিটিভ, এটা পজিটিভ। তাহলে এটা পজিটিভ হবে। তাহলে তারপরে এখানে লক্ষ্য করে এই অংশের দিকে তাকাই, এই অংশটা হচ্ছে কত, এক্স লেস দেন এ আছে। তাহলে এখানে যদি আমি সাজাই, তাহলে হবে এক্স মাইনাস এ, মানে উৎপাদকটা যেভাবে আছে আমি ঠিক ওইভাবে লিখবো। তাহলে এক্স মাইনাস এ লেস দেন জিরো, তার মানে কি হলো, এক্স মাইনাস এটা জিরো থেকে ছোট মানে নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ। তাহলে গুণফলটা কত হচ্ছে, প্লাস মাইনাসে কত হবে আমাদের, মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। এইবার আমাদের শর্তটা হচ্ছে কত, এক্স গ্রেটার দেন এ, এক্স গ্রেটার দেন এ। তাহলে এক্স গ্রেটার দেন এ হলে, তাহলে এক্স মাইনাস বি এর চিহ্ন কি, এক্স এর মান এর চেয়ে বড়। এক্স এর মান যদি এর চেয়ে বড় হয়, তাহলে কি হবে, বি এর চেয়ে আরো বড় হবে। এক্স এর মান এর চেয়ে বড়, তাহলে বি থেকে আরো বড় হবে। বড় হওয়া মানে সেটা কি হবে, পজিটিভ হবে। তারপরে বলা আছে কি, এক্স গ্রেটার দেন এ, এক্স গ্রেটার দেন এ। এটাকে আমি সাজিয়ে লিখলে কি লিখবো, এক্স মাইনাস এ, এক্স মাইনাস এ গ্রেটার দেন জিরো, তার মানে এক্স মাইনাস এটা হলো কি, পজিটিভ, এক্স মাইনাস এ পজিটিভ। তাহলে এটাও পজিটিভ, এটাও পজিটিভ, গুণ করলে কত হবে, পজিটিভ হবে, অর্থাৎ প্লাসে প্লাসে
প্লাস আর প্লাস গুণ করলে প্লাস হলো। তাহলে আমাদের শর্ত কি ছিল? তাহলে আমাদের শর্ত ছিল দুটো উৎপাদকের গুণফল কি আসতে হবে? নেগেটিভ আসতে হবে। তাহলে আমরা এখানে লক্ষ্য করি এই অংশ যে টেবিল তৈরি করলাম সেখান থেকে আমরা গুণফলটা দেখতে পাচ্ছি কোন অংশের নেগেটিভ আসছে? দ্বিতীয় অংশটা, অর্থাৎ যখন শর্তটা বি লেস দেন এক্স লেস দেন এ হয় তখন কিন্তু নেগেটিভ আসে। তার মানে এটাই হচ্ছে আমাদের গ্রহণযোগ্য রেজাল্ট, অর্থাৎ গ্রহণযোগ্য রেজাল্ট হচ্ছে কত? বি লেস দেন এক্স লেস দেন কত? এ। তাহলে এটাই হচ্ছে, অর্থাৎ এই অংশের মধ্যে আমাদের রেজাল্ট আছে, এই অংশের মধ্যে রেজাল্ট আছে, এটা হলো আমাদের গ্রহণযোগ্য রেজাল্ট। তা এবার গেল এবার আমরা বলতে পারি, হ্যাঁ, এবার যদি এটা পজিটিভ নেগেটিভ না হয়ে যদি একই টেবিলই করবো আমরা, এটা পজিটিভ হয়, নেগেটিভ না হয় যদি পজিটিভ হয় x মাইনাস a ইন্টু এক্স মাইনাস বি গ্রেটার দেন 0, তাহলে আমরা দুটো সংখ্যার গুণফল কখন পজিটিভ বলবো? তাহলে দুটাই পজিটিভ হবে অথবা কি হবে? দুটাই নেগেটিভ হবে। দুটাই পজিটিভ অথবা দুটাই নেগেটিভ, লেখা কিন্তু সব এক, টেবিলও এক। এই যে তাহলে এবার লক্ষ্য করে, এবার খেয়াল করে, দুটাই পজিটিভ বলবো, দুটাই পজিটিভ অথবা দুটাই নেগেটিভ। তার ভাষাটা কিন্তু খেয়াল রাখতে হবে, দুটাই পজিটিভ অথবা দুটাই নেগেটিভ। তাহলে আমি এই টেবিলে কি দেখতে পাচ্ছি? দুটাই নেগেটিভ আর দুটাই পজিটিভ কোনটা? তাহলে আমি প্রথমটা দেখতে পাচ্ছি শর্ত x লেস দেন b হলে দুটাই নেগেটিভ আসছে, তার মানে গুণফল পজিটিভ। তারপরে তৃতীয়টা দেখতে পাচ্ছি x গ্রেটার দেন a হলে দুটাই পজিটিভ আসছে এবং গুণফলও কি আসছে? পজিটিভ আসছে। তার মানে আমাদের এখানে যে রেজাল্ট আমরা লিখব সেটা আমি বলতে চাচ্ছি। তাহলে শর্তটা হলো, তাহলে রেজাল্ট হচ্ছে কত? x লেস দেন b অথবা, ভাষাটা যেটা ব্যবহার করছি সেটা, অথবা x গ্রেটার দেন a, x লেস দেন b অথবা x গ্রেটার দেন a। তাহলে এখানে আমি কিন্তু দুটো রেজাল্ট পেলাম, অর্থাৎ ওই যে টেবিলের বাম দিকের অংশ এবং ডান দিকের অংশ, মাঝের অংশ কিন্তু রেজাল্ট নাই। অর্থাৎ এই আমরা যদি এখানে লক্ষ্য করি, হ্যাঁ, এখানে যদি লক্ষ্য করে তাহলে রেজাল্টটা আসছে আমাদের এই অংশে, এক্স লেস দেন বি একটা রেজাল্ট, আর একটা হলো এক্স গ্রেটার দেন বি। এটা হলো যদি প্র্যাকটিস, যদি দুটা উৎপাদকের গুণফল পজিটিভ হয় তাহলে এই ঘটনা ঘটবে আর কি। তা যাই হোক, আজকের সময় শেষ হচ্ছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছে। আগামী কালে আমাদের ক্লাস আছে 10টার দিকে, আশা করি সবাই থাকবা। আসসালামু আলাইকুম।